শুভেচ্ছা জানাই। মঞ্চে আমার প্রিয় মানুষেরা বসে আছেন, মঞ্চের সামনে অনেকেই আমার চেনা, যাদের চিনি না তাদেরকে আমি মনে মনে পরিচিতি পরিসরে নিয়ে এসে কথা শুরু করি। আসলে এখানে আমি আগে অনেকবার এসেছি। এখানে ভালো লাগে এই জন্যে যে আন্তরিকতার একটা সচ্ছল পরিসর এখানে তৈরি থাকে সবসময়। আর আমি কবিতা নিয়ে বলতে কেউ ডাকলে যেখানেই ডাকুক, যেখানেই ডাকুক, সে বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, পাড়ার অনুষ্ঠান হোক, কবিতা নিয়ে আমাকে কেউ বলতে বললে আমি খুব অসুবিধে না থাকলে ছুটে যাই এবং একটু যারা থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বিনিময়ের চেষ্টা করি। আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা নিয়েই আমার বলার কথা। প্রথমে ভেবেছিলাম অন্য একটা বিষয় বলবো, তারপর আমি ভেবে দেখলাম যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা সম্পর্কে এত বলা, আমি আগেও বলেছি, অনেক জায়গাতেই বলেছি, আমাদের এই গৌরী কালচারের অনুষ্ঠানে বলেছি আগে একবার। আর একটু বলি, আর কিছু কথা বলবার একটা প্রয়োজন মাঝে মাঝে আমি টের পাই, সেটা বলি। এখানে ছাত্রছাত্রী নিশ্চয়ই আছে, অধ্যাপক বন্ধুরা আছেন, সবার সঙ্গে একটু কথা বলার সুযোগ দিতে চাই। বুদ্ধদেব বসু দময়ন্তী কাব্যগ্রন্থের প্রথম সংস্করণের শেষে একটা প্রবন্ধ যোগ করেছিলেন। সেই প্রবন্ধ উনি বলেছিলেন, কয়েকটা কথা বলেছিলেন। কথা বলে আমি ছোট ছোট করে 3-4টে লাগে সেগুলো বলি। একটা হচ্ছে, বাক্যবিন্যাসের মৌখিক রীতি থেকে চ্যুত হব না। সাধু ক্রিয়াপদ হইবে, বলিব, করিতেছে ব্যবহার করব না। কাব্যিক ক্রিয়াপদ ফুটি, চলেছে, হতেছে ইত্যাদিও বর্জনীয়। কাব্যিক শব্দকে সম্পূর্ণ বর্জন করে চলব। মম, কবু, যেথা, মোদের, সাথে, মাঝে, আধার ইত্যাদি শব্দ ব্যবহার করব না। মজার কথা হচ্ছে, বুদ্ধদেব বসু তো বটেই, তার সময়ে আর যে কবিতা ছিলেন তার কেউই তাদের কবিতায় এই যে এই করবো না, সেই করবো না, এই যে উচ্চারণ, কেউ উচ্চারণকে মানেননি। সুধীন্দ্রনাথ দত্ত মানেননি, বুদ্ধদেব বসু তো কোনোদিনই মানতে পারেননি, একটা বই বাদ দিই, একদিন চিরদিন। বিষ্ণুদেব মানেননি। একমাত্র যিনি তার নিজের কবিতায় কথা বলবার রীতিকে গ্রহণ করে কবিতা লিখতে চেয়েছিলেন এবং সমর্থ হয়েছিলেন, পেরেছিলেন, তিনি হচ্ছেন অমিয় চক্রবর্তী। বাংলা ভাষায় এই যে কথা বলবার রীতিকে গ্রহণ করে কবিতা লেখা, আমি আবার যে ভাষায় কথা বলি, যে ধরনে কথা বলি, যে প্রবণতায় কথা বলি, যে গরজে কথা বলি, সেই ধরনটাকে কবিতার মধ্যে রক্ষা করে কবিতা লেখায় যারা সবচেয়ে বেশি সফল রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনারা এটা অনেকে জানেন, আরো কয়েকজন কবির নাম পরপর বলা যায় যারা এই 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 কথা বলবার রীতিকে সম্মান জানিয়ে কবিতা লিখেছেন। তাদের মধ্যে আরো অনেকে আছেন, তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য নাম হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। দুজনের ধরন একদম আলাদা। সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলবার রীতি যে যে পরিসর সেটা একরকম, আর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথার ধরনটাকে রক্ষা করে কবিতা লেখার যে প্রবণতা সেটা একেবারে আলাদা। এবং এই যে প্রবণতা, যে কথা বলবার রীতিকে রক্ষা করে কবিতা লেখা, এই প্রবণতা কিন্তু সারা পৃথিবীর কবিতার একটি বৈশিষ্ট্য, কবিদের একটি বড় একটা ভাবনা, যে কি করে কবিতার মধ্যে অতিরিক্ত অলঙ্কার, অতিরিক্ত আবরণ না রেখে কবিতা লেখা যায়। এটা সারা পৃথিবী। ওয়ার্ডসওয়ার্থের কথা এখানে আমরা সবাই জানি। ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কথা ছিল, তিনি বলেছিলেন যে, সবাই জানেন, দুবার একটা উচ্চারণ করে তিনি বলেছিলেন যে, দেয়ার নেই, বিখ্যাত কথা, মানে এই কথাটা একটা সময় পর্যন্ত গোটা পৃথিবীর কবিতার একটি বিশেষ দর্শন হিসেবে গ্রাহ্য হয়েছে এবং এখনো পর্যন্ত হয়ে চলেছে,
গত 100-150 বছর ধরে অবশ্য কবিতার যে দর্শন তার মধ্যে বিপুল বিপর্যয় ঘটে গেছে, নানা রকম কাণ্ড ঘটে গেছে, নানা রকম ভাঙচুর ঘটে গেছে। এখন এমনও হয়েছে যে একটা কবিতা কিছুটা লেখার পর পাঠককে আহ্বান করা হয় যে পাঠক আপনি বাকি কবিতাটা শেষ করুন, উপন্যাসের ক্ষেত্রেও তাই, গল্পের ক্ষেত্রেও তাই। কিন্তু তবুও ওয়ার্ডসওয়ার্থের এই কথাটা যে কোনো এসেনশিয়াল ডিফারেন্স থাকবে না। কবিতা আমরা যে ভাষায় কথা বলি, বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোজ অ্যান্ড মেট্রিক্যাল কম্পোজিশন, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় গদ্য লিখি, সেই ভাষার সঙ্গে যে ভাষায় আমরা কবিতা লিখি সেই ভাষার যেন কোনো তফাৎ না থাকে, এটা সারা পৃথিবীর কবিতা চর্চার ক্ষেত্রে একটা বিশেষ দর্শন, বিশেষ মত। এই মতটা কেউ সমর্থন করতেই পারে, কেউ অসমর্থন করতে পারে। এগুলো তো কবিতা তো বলে বলে লেখানো যায় না যে এইভাবে কবিতা লেখো, এই ব্যাকরণে কবিতা লেখো, এই ছন্দে কবিতা লেখো, এভাবে কবিতা লেখানো যায় না। যিনি লিখছেন তার নিজস্ব প্রবণতার প্রকাশ হয় কবিতা। কিন্তু দর্শন হিসেবে এই মতটি সারা পৃথিবীর কবিতা চর্চায় অত্যন্ত পরিচিত। এখানে যারা সাহিত্যের ছাত্রছাত্রী বা যারা সাহিত্যের সঙ্গে যুক্ত মানুষ তারা সবাই এটা জানে। বাংলায় এই ধরনটিকে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন, সবচেয়ে বেশি গ্রহণ করেছেন যারা, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কিছু কিছু কবিতা এত বিখ্যাত, এত পরিচিত, এত চেনা যে আমি সেই কবিতাগুলোর লাইন বললেই আপনারা আমার চেয়ে ভালোভাবে আর সেগুলো বলে দিতে পারবেন। নীরেন্দ্রনাথ চক্রবর্তী যখন, আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো কোনো কবির কবিতা পড়বার সময় তার কবিতা পড়ার ধরনটাকে এমন মনে করে, তিনি যে ধরনের কবিতার কথা বলছেন সেই ধরনটা এমন মনে করে। তার মধ্যে একজন হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ কবিতা, আপনারা যারা কবিতা পড়েন দেখবেন, আমার মনে হয় তিনি কিভাবে কবিতাটা পড়ছেন সেই পড়ার ধরনটাকে আমার মনে হয়, আমার চোখে পড়ে। এখানে নিশ্চয়ই কেউ কেউ আছেন যারা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলবার ধরন শুনেছেন, মানে বক্তৃতা শুনেছেন বা কবিতা পড়া শুনেছেন, তারা মনে করতে পারবেন যে নীরেন্দ্রনাথের চক্রবর্তী যে কোনো কবিতা পড়লেই মনে হয় উনি কিভাবে কবিতাটা পড়ছেন, উনি কিভাবে, একটা বিখ্যাত ধরন ছিল, বিখ্যাত অভ্যেস ছিল, সেটা হচ্ছে কথা বলতে বলতে তখন কথা বলছেন, হাতটাকে এরকম করে তুলে, সে কথাটা বলার সঙ্গে সঙ্গে হাতটা এরকম করে তুলে কথাটা বলছে, কথাটা যেন প্রসারিত হচ্ছে হাতের বিকাশে, এই ধরনটা তার মধ্যে ছিল। আমি আমি এই এটা সব কবির ক্ষেত্রে নেই। সব কবির কথা উচ্চারণের মধ্যে এই 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 বিশিষ্ট বিন্যাসটি সবসময় ধরা পড়ে না। নীরেন্দ্রনাথ চক্রবর্তী এরকম একজন কবি যার, তিনি কিভাবে পড়ছেন কবিতা সেটা মনে না রেখে তার কবিতা পড়ে না, তার গদ্যও পড়ে না, তার কবিতাও পড়ে না। এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা তার কবিতার মধ্যেও সঞ্চালিত। এই যে কথা বলবার সময় এবং কবিতা পড়ার সময় তার গোটা শারীরিক দর্শনটিকে রক্ষা করা, এই এই প্রবণতাটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার মধ্যে রয়েছে। উনি যখন বলেন, সকালবেলার আলোয় একটা ফুল ফুটিয়ে রাত্রে তাকে ঝরিয়ে গেলাম, এক্ষুনি তোর হাতের মধ্যে ধরা দিয়ে এক্ষুনি ফের পালিয়ে এলাম। যখন আমি যখন লাইনটা পড়ি আমি বুঝতে পারি ডান হাতটা প্রাসঙ্গিকভাবে নাড়িয়ে কি সচ্ছল মন্দ্রতার সঙ্গে তিনি কথাটা বলে চলেছেন। এটা আমার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ার আলাদা অতিরিক্ত একটা আনন্দ তৈরি করে। কবিতার নিজস্ব যে সঞ্চার, সেটা তো একরকম জিনিস, নিজস্ব যে বিন্যাস, নিজস্ব যে পরিক্রমা, নিজস্ব যে চলাচল, সেটা একরকম ব্যাপার, সেটা তো কবি হিসেবে, পাঠক হিসেবে আমরা গ্রহণ করবো। কিন্তু এই কথাটা তিনি এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে তাকে আমি দেখতে পাচ্ছি, তিনি কিভাবে পড়ছেন আমি টের পাচ্ছি, তিনি কিভাবে বলছেন আমি টের পাচ্ছি। এই ছবিটা যখন মনের মধ্যে তৈরি হয় তখন কবিতা পড়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এটা যে হতেই হবে তা নয়, সবসময় যে এটা হয় এমন নয়। সব কবির ক্ষেত্রে, ধরা যাক আরেকজন কবির নাম বলি, তার নাম হচ্ছে খুব কম পঠিত কবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কবি বাংলা ভাষায়, তার নাম হচ্ছে রবীন্দ্র কুমার আচার্য চৌধুরী। খুবই গুরুত্বপূর্ণ কবি, কিন্তু রবীন্দ্র কুমারের কবিতা পড়ার সময় এই দর্শনটা কাজই করে, এই ছবিটা তৈরি হয়।
তিনি কিভাবে কবিতা পড়ছেন, তিনি কিভাবে এই কবিতাটা পড়ছেন, এই দৃশ্যটা তৈরি হয় না। কেন হয় না? তার দুটো কারণ আছে। একটা কারণ খুব ব্যবহারিক, আর একটা কারণ